সেটা হলো যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়ি থেকে এভাবেই রাতের আঁধারে হাত পা তুলে বেঁধে নেওয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা কালাম গাজী 5ই অগস্ট পরবর্তীতে মামলা এবং হামলার কারণে বাড়িতে আজও পর্যন্ত ফিরতে পারেনি। বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয়, কিন্তু এমন জানোয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি। জঙ্গি ইউনূস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে। আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ। যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন, হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন থেকে বিদেশিদের বলতে থাকুন তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে, তাহলে বাংলাদেশের মানুষ যদি তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে, তখন কিছু বলতে পারবে না। এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মহোদয়, আমার জন্ম 35 বছরের উপরে হয়ে যাবে। এরকম কলঙ্কিত দিন দেখতে পাইনি, কিন্তু ইউনূসের আমলে এই অবস্থা আমরা দেখেছি। শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল, যেরকম একটি সত্য কথা। কিন্তু ডক্টর ইউনূসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, দ্বার প্রান্তে বলবো, ব্যক্তির মধ্যে ধ্বংসপ্রাপ্ত, সেটাই বলবো। কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই, সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে। সেটা কোথায় ঘটলো? সেটা ঘটলো লালমনিরহাটে। তারাও হিন্দু, এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে চুল কাটার পর টাকা না দেওয়ার জন্য অনর্থকী ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয়, এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং সেই পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত বোধহয় জামিন হয়নি। ঢাকায় দুর্গা টেম্পল, খিলক্ষেতের দুর্গা টেম্পলকে ভেঙে দেওয়া হয়। এই 3টি ঘটনা ঘটলো গত প্রায় 3-4 দিনের ভেতরে, যদি ভুল না করে থাকি। এই 3-4 দিনের ভেতরে এই 3টি ঘটনা, যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো ঘটলো যে অনেকগুলো ঘটনা ঘটে। তার ব্যাপারে গত 3-4-5 দিনের যে ঘটনাগুলো ঘটলো, সেটার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো 3টি ঘটনাই যুক্ত হলো বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা হিন্দু। রেপ করা হলো, ভিডিও করা হলো, এবং সেটাকে তুলে ধরা হলো সামাজিক মাধ্যমে। দুর্গা টেম্পল বলা হচ্ছে সরকারি জায়গায়। বাংলাদেশে বহু অন্যান্য ধর্মের বহু মন্দির, মসজিদ বা আরো অন্যান্য কিছু রয়েছে, যেগুলো সরকারি জায়গায়। নিশ্চয়ই সরকারি জায়গার পুনরুদ্ধার করার জন্য একটা প্রসিডিউর আছে। সেই প্রসিডিউরটা সে মন্দির এবং মসজিদের যারা তদারকি করেন তাদেরকে নিয়ম মাফিক নোটিশ দেওয়া প্রয়োজন। এবং সেইটার ভিতরে যে দুর্গা টেম্পলের ভিতরে যে মূর্তিগুলো ছিল, সেসবগুলো ধর্মপ্রাণ হিন্দু সমাজের তাদের খুব আত্মার সম্পর্ক ওদের সাথে, এবং সেসবগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং লাইভে দেখানো, এটা কিন্তু তাদের অনেক কষ্ট দিয়েছে, মারাত্মক কষ্ট দিয়েছে। এটা কি বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়েছে। এবং সেই কথাটাই আমি বলছি যে এই ধর্মীয় আঘাত যেহেতু আনা হয়েছে এই 3টি বিষয়েই, এবং এটা নিয়ে এখন বিশ্বব্যাপী আপনাদের সকলের কাছে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে জুনের 28 তারিখ আজকে নিউ ইয়র্ক সিটিতে লোকেশন ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এটা তীব্র ঝড় উঠেছে এই ঘটনাগুলো পরস্পর ঘটে যায়। মুরাদনগরের ঘটনায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বক্তব্য জানতে চাই। আমার শুধু এইটুকুই চাওয়া। এটা বলেছেন সিনিয়র সাংবাদিক, যে কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক স্বাগত আলী সাগর। তিনি তার সামাজিক মাধ্যমে এই কথা বলেছেন। তাদের বিশ্বব্যাপী সমস্ত বাঙালিদের মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাগুলো দ্রুততম সময়ের ভিতরে ঘটে যাচ্ছে। কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, পটুয়াখালীর রাঙ্গাবালিতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে এসে রাতের অন্ধকারে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানকার ভিডিও আমাকে পাঠানো হয়েছে। আমি ইচ্ছে করলে এই ভিডিওটা এখানে সম্প্রচার করতে পারতাম।
কিন্তু সেই ভিডিওটা সম্প্রচার না করে যে কাজটা করছি, আপনাদের সাথে আমার মতামতটুকু শেয়ার করছি। পটুয়াখালীর রাঙ্গাবালির কথা বললাম। সেখানে যারা আমার সাথে কথা বলছিলেন তাদের সাথে যখন কথা আমি বলেছিলাম যে আপনারা গ্রামবাসীরা নেমে আসুন এবং গ্রামবাসীরা ধরুন যে এই অত্যাচার আপনারা সহ্য করবেন না। কিন্তু সেখান থেকে বলা হলো, সেই স্থানটুকু বলে দিচ্ছি, পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা মৌডুবি ইউনিয়নের 9 নং ওয়ার্ডে বাংলাদেশ সময় রাত 1টা এই ঘটনা ঘটে। তারা সেখান থেকে আমাকে জানায় যে মানুষের ভেতরে এমন একটা ভয় ঢুকেছে যে কোনো প্রতিবাদ করলেই তার উপরেই বিপদ হবে। তার মাঝে প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ, মানুষ বিপদে পড়লে কোথায় যাবে। এই যে অবস্থা বাংলাদেশের, মানুষের মনের ভিতরে একটা বিরাট ভয় ঢুকে গেছে। যে ভয় যে এই বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার, রেপ, মন্দির ভাঙ্গা, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া পটুয়াখালী রাঙ্গাবালী থেকে, এই সকল এখন প্রতিদিনের ঘটনা। এবং মানুষের মনের ভিতরে তীব্র ভয় যে প্রতিবাদ করলেই তার উপর বিপদ হবে, কারণ প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। তারপরের কথা যেটা, দখলদার ইউনুস কালে সাংবাদিকতার এই গত 24 ঘন্টার আরেকটা কথা তুলে ধরি। একজন সাংবাদিক, আমার মনে হচ্ছে এটা 24 নামক কোন একটা টেলিভিশন, 24 চ্যানেল, কলিমুল্লাহ মুরাদনগর উলঙ্গা এবং বাংলাদেশ এবং মব কিং, এটা তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে আলাপ করলাম। দখলদার ইউনুস কালে সাংবাদিকতার কি নমুনা, সেটা আজকে দেখা গিয়েছে চ্যানেল 24। সেখানে একজন সাংবাদিক তার মাইক তুলে ধরেন, যারা আজকে দোলযাত্রায় ছিলেন, প্রশ্ন করেন। যিনি উত্তর দিচ্ছিলেন তিনি উত্তরে বলছিলেন যে তাদের যে দুরবস্থা, তার কথা তুলে ধরাতেই সাংবাদিক আসলে সন্ত্রস্ত অবস্থায় সে সেখান থেকে মাইকটিকে সরাই নেয়। নট অনলি সে, এমনকি যিনি উপস্থাপনা করছিলেন তিনিও দ্রুততম সময়ে তার রিপোর্টারকে ধন্যবাদ দিয়ে সেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন, অন্য কথায় চলে যান। তাদের বিষয়টা হলো আজকে সাবেক সেনা অফিসারকে কুপানো হয়েছে, সেটা নিয়ে কিছু বলেন। এই ভিডিওটাও আমার কাছে আছে, এই ভিডিওটাও আমাদের কাছে আছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে যাচ্ছে। এবং দখলদার ইউনুস কালের সাংবাদিকতা, যেখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই, জবাব শোনার নেই। সাংবাদিক হিন্দু নারীকে লাইভ সম্প্রচারে মাইক্রোফোন ধরেছিল কেন? সম্ভবত সে আশা করেছিল নারীটি বলবে ইউনুস স্যারের অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা চমৎকার পরিবেশে পূজা পালন করছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা ঘটলো সেটা ঘটলো তার বিপরীত। যেই মুহূর্তে নারীটি একটু ভিন্ন সুরে কথা বলা শুরু করলো, অর্থাৎ ইউনুস গংদের সাজানো চিত্রের বাইরে কোনো বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সেই সাংবাদিক তড়িঘড়ি করে মাইক টেনে নিল। এই ঘটনার সময় রিপোর্টার শুধু নয়, সঞ্চালকও ভয়ে কম্পমান ছিলেন। কেহই সংস্কারের কথা চালিয়ে যেতে সাহস করেননি। এই হলো যদি হয় অবস্থা বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক বলেছেন, যাকে সকলে এখন ডাস্টবিন শফিক হিসেবে বলে, সে বলছে বিশ্বের সবচেয়ে গণমাধ্যম বান্ধব শাসক হলো ডক্টর ইউনুস। এবং দাবি অনুযায়ী বাংলাদেশে নাকি এখন সবচেয়ে বেশি মিডিয়া ফ্রিডম চালু আছে। এই ছিল মিডিয়া ফ্রিডমের নমুনা, যে নারীকে প্রশ্ন করাতে সে যখন এই সরকারের আমলে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেসবগুলো নিয়ে উনি কথা বলা শুরু করলেন, তখনই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হলো বা মাইকটা সরিয়ে নেওয়া হলো। এবং সেই সাথে সঞ্চালক এবং রিপোর্টার দুইজনই ভয়ে কম্পমান ছিলেন। কারণ আমাদের কাছে বহু উদাহরণ আছে যে তাদের এই ভুলের জন্য যে তারা এই সরকারের সমালোচনা কেউ করলো অনলাইনে বা টেলিভিশনে, তাদের চাকরি চলে যেতে পারে। খলিলুর রহমানকে বাংলাদেশের তথাকথিত একটা মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসাবে, যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান, আমি বলছি সেনাবাহিনীর প্রধান, যখন রাশিয়াতে ছিলেন। এবং সে যোগদান করেই প্রথম তার এজেন্ডা ছিল বর্তমান সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে সেখানে ইউনুসের অথবা জামায়াত ইসলামের পক্ষে কাজ করে এরকম কোন একজনকে সেখানে নিয়োগ দেয়। সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি, কিন্তু হবে না বললে তো আমরা সবকিছুই হচ্ছে যেটা আমরা আশা করি না। কিন্তু সেটা না হওয়াতে সে একটু প্রেসারে আছে, আমার যেটা মনে হয় সেই বাস্তবতা সে হয়তোবা এখন ইউনাইটেড স্টেটসে এসেছেন পরবর্তী কি করবে না করবে সেসব আলাপ আলোচনা করার জন্য। কার সাথে করবে সেসবগুলো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আবার তুলে ধরবো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বাংলাদেশের
অনিরাপদ আছেন, আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আপনার ঘরে আপনাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, হাত পা কুপিয়ে কেটে ফেলা হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। বাংলাদেশের বর্তমান যে সরকার অসাংবিধানিক সরকার, বাংলাদেশের সংবিধানে এরকম এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সেই সরকার নিজেই সরকারের প্রধান ডক্টর ইউনূস নিউ ইয়র্কে উনি স্বীকার করে গিয়েছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে তারা ক্ষমতায় এসেছে, এবং সেখানে অনেক মানুষকে তারা এমন ভাবে ব্ল্যাকমেইল করতে পেরেছেন যে তারা বাংলাদেশকে পাল্টিয়ে দেবে, একটা ইউরোপ বানিয়ে দেবে, আমেরিকা থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন্স ডলার আসবে। তবে বাংলাদেশে যে যে দুরবস্থা এখন চলছে, সেই দুরবস্থা আর বেশি দিন চলতে হয়তোবা দেওয়া আপনারাই দেবেন না। ডক্টর ইউনূসের উপর যে সাধারণ মানুষ বা কিছু কিছু মানুষ ভরসা করেছিলেন যে বাংলাদেশে উনি ক্ষমতা দখল করে এমন কিছু করবেন যে বাংলাদেশ ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড হয়ে যাবে। তাদের মাঝে অনেকেই আবার আমাদের পরিচিত, অপরিচিত, তাদের এখনো অনেকেই আছেন যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করেছেন তো করেছেন, আর কিছু কিছু আছে তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারা সামাজিক মাধ্যমে তাদের কথা লিখছেন। একজন সিনিয়র সাংবাদিক সাইদ তারেক আজকে উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সেটা আপনারা সাইদ তারেককে গিয়ে দেখতে পারেন, যে উনি লিখেছেন সকলেই গরল ভ্যাল। উনি অনেক লম্বা করে লিখেছেন, কিন্তু কিছু অংশ আপনাদেরকে আমি আসলে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, শুরু করেছেন সকলেই গরল ভ্যাল। এই যে আমরা এত আশায় বুক বাঁধলাম, প্রফেসর সাহেব একজন উপযুক্ত লোক, প্রফেসর সাহেব একজন ওয়ার্ল্ড রিনাউন্ড পারসন, সারা দুনিয়ার দুয়ার তার জন্য অবারিত, যেখানে যার কাছে গিয়ে টাকা চাইবেন বস্তায় বস্তায় নিয়ে ফিরবেন, দেশটা তিনি বদলে দিবেন। এই যে স্বপ্ন 11 মাস হতে চললো, চেয়ারগুলোই কিছু চেহারা বদল ছাড়া কোনটা পূরণ হলো? দেশে মৌলিক কি পরিবর্তনটা এলো? সবই তো চলছে তার ভাষায়, মানে সাইদ তারেকের ভাষায় আগের মতো। তিনি বলছেন ছাত্রলীগ যুবলীগের জায়গায় এসেছে আরেক সেট, কিন্তু উনি নাম উল্লেখ করেননি। আগের মতোই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিয়োগ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, বদলি বাণিজ্য, ঘুষ দুর্নীতির মহোৎসব চলছে। আগে মহোৎসব চলছে কিনা, ছিল কিনা সেটা বাংলার মানুষ জানে, কিন্তু এখন যে চলছে সেটা কিন্তু উনি স্বীকার করেছেন। এখনো চলছে গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য, রিমান্ড বাণিজ্য, জামিন বাণিজ্য, ব্যবসায়ী সিন্ডিকেট গুলো আরো সক্রিয়। আগে জামাত শিবির পেলে পিটিয়ে পুলিশে দেওয়া হতো, এই কথাটা একেবারেই সত্য নয় আমার মনে হয়, কারণ সাইদ তারেক সাহেব অনেক বছর ধরেই বাংলাদেশে থাকেন, এখন উনি আমেরিকাতে থাকেন, যাওয়া আসার মধ্যেই থাকেন। উনি ডক্টর ইউনূসের আগমনে খুশি হয়ে, আমি বলবো যে উনি সমর্থনই করেছিলেন। এখন যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, এটাকে সমর্থন করতে গিয়ে উনি বলেছেন যে আগের মতন নাকি এই কাজটা হচ্ছে, এটা আসলেই সত্য নয়। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 3ই অগস্ট। এখন জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আগে বুলি ছিল উন্নয়ন দরকার, উন্নয়ন, এখন শুনি সংস্কার। আগের এটা বুলি নয়, আগের এটা সত্যিই সব উন্নয়ন হয়েছে, এখনটা বলি সংস্কার শুনতে পাচ্ছেন। কিন্তু সংস্কার যেসব হচ্ছে, সেই সংস্কারগুলোর একটা লিস্ট আমার কাছে আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেব। আগে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার, এখন বলছে ইউনূস সাহেবের সরকার 5 বছরের দরকার, নির্বাচন ছাড়া। আগেও নির্বাচনের কথা বললে মুখ ঘুরিয়ে ফেলতো, এখনো ও কথা তুললে মুখ শুকিয়ে যায়। শেখ হাসিনার সময় এত শুনলাম, আসিফ নজরুল সাহেব বলছেন 26 লাখ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে, জানা গেল না এদের কয়জনকে ফেরত পাঠানো হয়েছে। জানলাম না ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী কয়টা চুক্তি বাতিল করা হয়েছে। উল্টো দেখলাম ভারতই কয়েকটা স্থগিত বা বাতিল করে দিয়েছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনা গেছে, খেলাপি ঋণের কয় টাকা ফেরত আনা গেছে, এইসবগুলো সবই সকলেই গরল ভেল নামক সাইদ তারেক ওনার ফেসবুক পোস্টে লিখেছেন, এবং আপনার ইচ্ছা করলে ওনার ফেসবুকে গিয়ে সেটা দেখতে পারেন যে এই বিষয়গুলো যে যারা যেভাবে ডক্টর ইউনূস এই মানুষগুলোকে, এই এমনকি সাংবাদিকদেরকেও তার পক্ষে নিয়েছিলেন, তারা এখন তাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটু আগে একজন কেউ প্রশ্ন করেছিলেন যে একজন আমেরিকাতে কি করেন, বাংলাদেশের প্রায় সকল জায়গায় তো ডক্টর ইউনূস আমেরিকান নাগরিকদেরকে বসিয়ে রেখেছেন, অতএব কার নাম বলতে কোনটা সেটা গুলিয়ে ফেলবো অনেক সময়। কিন্তু আপনারা জানেন যে আলী রিয়াজ নামক একজন আমেরিকান, তিনি এখন বাংলাদেশে বসে বাংলাদেশ সংস্কারের একটা প্রধান গুরু দায়িত্ব নিয়ে বসে আছেন। ওনাকে আমি লক্ষ্য করেছি ওয়াশিংটন ডিসিতে সর্বদাই বাংলাদেশ সরকারের সম্বন্ধে তীব্র সমালোচনা করতে, এবং বিভিন্ন সেমিনার গুলোতে উপস্থিত আমি তাকে দেখেছি, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এখন
তিনি বাংলাদেশে বসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল বাতিল ঘোষণা করার জন্য আলী রিয়াজ সুপারিশ করেছেন।